আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আপনারা শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের গল্পগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন লেখক আশু রায়ের কলম থেকে একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প, নিশির ডাক। আজকের গল্প পাঠে রয়েছে সৌরভ, গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ গল্প, আশু রায়ের কলম থেকে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, নিশির ডাক। এবছর বিএসসি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাশ করেছে অনুপম। শেষ 3টে বছর পড়াশোনায় এত চাপ ছিল যে গত 3 বছরে পড়াশোনা ছাড়া বাকি সব কিছু ছেড়ে দিয়েছিল সে। অনুপম ঘুরতে ভালোবাসে, তবে পড়াশোনার চাপে শেষ কয়েক বছরে ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি তার। তাই সে ঠিকই করে রেখেছিল পরীক্ষার পর দিন 15 যে ছুটিটা পাবে সেই ছুটিতে কোথাও ঘুরে আসবে সে। কোথায় যাবে সেটা ঠিক করে উঠতে পারছিল না অনুপম। সেদিন বিকেলে নিজের ঘরে বসে একটা গল্পের বই পড়ছিল অনুপম। ঠিক তখনই অনুপমের বাবা জগন্নাথ বাবু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে অনুপমের সামনে বসে তাকে উদ্দেশ্য করে বললেন, কিরে, কি করছিস? অনুপম গল্পের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল যে তার বাবা তার সামনে এসে বসেছে সেটা এতক্ষণ লক্ষ্যই করেনি। তাই হঠাৎ বাবার গলার আওয়াজ পেয়ে একটু চমকে উঠল অনুপম। গল্পের বইটা নামিয়ে বাবার দিকে তাকিয়ে এক কথায় উত্তর দিল, কালপুরুষ। জগন্নাথবাবু কিছুটা খুশি হয়েই জিজ্ঞাসা করলেন, সমরেশ মজুমদারের কালপুরুষ? হ্যাঁ, উনি ছাড়া আর কারো কালপুরুষ আছে নাকি? খুব ভালো গল্প, পড় পড়। এইটুকু বলে জগন্নাথবাবু একটু থামলেন, তারপর বললেন, এই অনু, তোর মা বলছিল তুই নাকি ঘুরতে যেতে চাইছিস? হ্যাঁ বাবা, ভাবছিলাম। আসলে অনেকদিন তো পড়াশোনার অনেক চাপ গেছে, তাই ভাবছিলাম মনটাকে একটু চাঙ্গা করে আসি। তা বেশ তো, যা ঘুরে আয়। তা কোথায় যাবি বলে ঠিক করেছিস? না বাবা, সেটা এখনো ঠিক করা হয়নি। সেটা নিয়েই চিন্তা করছিলাম যে কোথায় যাওয়া যায় আর কি। আরে অত বেশি ভাবাভাবির কি আছে? তোর মামা বাড়ি থেকেই ঘুরে আয় না। এবার তোর বড় মামা মারা গেল। বাবার মুখে মামার বাড়ির কথাটা শুনেই অনুপমের মন যেন আনন্দে লাফিয়ে উঠল। মামা বাড়িটাকে কেমন যেন ভুলেই গিয়েছিল সে। সেইবার বোধহয় 7 বছর আগে একবার মামার বাড়ি গিয়েছিল অনুপম। তারপর আর যাওয়া হয়নি সেখানে। বছরখানেক আগে বড় মামা হঠাৎই মারা গিয়েছিল। তখন অনুপমের পরীক্ষা থাকায় মামার বাড়ি যেতে পারিনি। সেবার বাবা মা গেলেও অনুপমকে বাড়িতে থাকতেই হয়েছিল। ধীরে ধীরে অনুপমের মাথায় ছোটবেলার মামার বাড়ির স্মৃতিগুলো জেগে উঠতে লাগলো। মামা বাড়ির ওই গ্রাম্য পরিবেশ, সবুজে ঢাকা গ্রাম, আম, কাঁঠাল, পেয়ারা, কত রকমের ফলের গাছ, দক্ষিণের ওই খেলার মাঠ, সারাদিন বন বাজারে ঘুরে বেড়ানো, আর আর গুপিদা অনুপমের ছোট মামার ছেলে। বয়সে অনুপমের থেকে বছর 2 বড়। বাড়িতে গুপিদা ছিল অনুপমের একমাত্র খেলার সাথী। সারাদিন গুপিদা আর সে সমস্ত গ্রাম চড়িয়ে বেড়াতো। এক কথায় বলতে গেলে গুপিদা ছিল অনুপমের প্রিয় খেলার সাথী, প্রিয় বন্ধু। মনে পড়তেই অনুপমের মনটা ব্যাকুল হয়ে উঠল মামার বাড়ির জন্য, গুপিদার জন্য। তাছাড়া মামা মামিরা অনুপমকে খুব ভালোবাসে। অনুপম তো গুপিদাকে প্রায় ভুলেই গিয়েছিল। কি জানি গুপিদা এখন কেমন আছে। গুপিদাও হয়তো আমাকে ভুলে গেছে কিনা। মামার বাড়ি থেকেই ঘুরে আসা যাক। তা তোমরাও চলো না, সবাই একসাথে ঘুরে আসি। আমার এখন হবে না রে, একটু বেশি চাপ রয়েছে।
তুই বরং ঘুরে আয়। অনুপম ভালো করেই জানে বাবা যদি না যান তাহলে তার মাও যাবেন না। বাবার কথা মতোই অনুপম দেরি করল না আর। মামা বাড়ির কথা মনে পড়তেই অনুপমের আর তর সইছে না। পরদিনই মামা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। অনুপমের মামাদের গ্রামের নাম মিঠাপুকুর, কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। বিকেল 4টায় ট্রেন। মিঠাপুকুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। স্টেশন থেকে বাঁদিকে নেমে মিঠাপুকুর গ্রামে যাওয়ার জন্য রিক্সা পাওয়া যায়। অনুপম সঠিক সময় স্টেশনে পৌঁছে গেল। ট্রেনটা ছাড়লো একদম সঠিক সময়। তবে মাঝপথে গিয়ে একটা জায়গায় হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে গেল। জানা গেল সামনের রেল লাইনে কোনো একটা সমস্যা হওয়ায় সেখানে কাজ হচ্ছে, আর কাজ শেষ না হওয়া অবধি ট্রেন সামনের দিকে এগোতে পারবে না। প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হলো অনুপমকে। তারপর আবার ট্রেন ছাড়ল। আর সেই কারণে মিঠাপুকুর গ্রামের নিকটতম স্টেশনে পৌঁছাতেই রাত 10টা বেজে গেল। দেরি হচ্ছিল দেখেই ট্রেনে থাকাকালীন অনুপমের মনে মনে একটা চিন্তা হচ্ছিল। মনে মনে একটা বিপদের আশঙ্কা করছিল সে। স্টেশনে নামার সাথে সাথে সেই চিন্তা বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। রাত 9টার পরে এই স্টেশনে আর রিক্সা পাওয়া যায় না। তবে মনে মনে একটা ক্ষীণ আশা ছিল, যদি কোনোভাবে কোনো উপায়ে একটা রিক্সা সে পেয়ে যায়। ট্রেন থেকে নেমেই দৌড় শুরু করলো সে। তাড়াহুড়ো করে স্টেশনের বাঁ দিকে নেমে গেল। স্টেশন থেকে নেমেই একটা বড় বট গাছ, তার নিচেই রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে। তবে আজকে বট গাছটার তলায় অন্ধকার, আর অন্ধকার মানেই গাছতলায় একটাও রিক্সা নেই। কারণ প্রতিটি রিক্সায় একটা করে তেলের বাতি ঝোলানো থাকে। গাছের তলায় রিক্সা থাকলেও ওই বাতির আলোতেই গাছতলা আলোকিত হয়ে যায়। তবুও একবার এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখল যদি কোথাও একটা রিক্সা পাওয়া যায়। আর রিক্সার খোঁজেই স্টেশনের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো অনুপম। অবশেষে কোনো উপায় না পেয়ে স্টেশনের পাশে একটি চায়ের দোকানে গিয়ে বসল সে। চায়ের দোকানে প্রথমে কিছুক্ষণ দেখল চায়ের দোকানদার অনুপমের দিকে। তারপর বলল, বাবু কি রিক্সা খুঁজতেছেন? মাথা নিচু করে বসেছিল অনুপম। চায়ের দোকানদারের কথা শুনে সে উৎসাহিত হয়ে তার দিকে তাকালো। অনুপম মনে মনে ভাবল, হয়তো চায়ের দোকানদার তাকে একটা রিক্সার খোঁজ দেবে। অনুপম বেশ উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ, রিক্সা খুঁজছিলাম। আপনি কি আমাকে একটা রিক্সা খুঁজে দিতে পারবেন? তো বাবু যাবেন কোথায়? মিঠাপুকুর যাব। না বাবু, অত দূরে যাওয়া রিক্সা এখন আর পাবেন না, আর তাছাড়া ওখানে কেউ যেতেও চাইবে না। চায়ের দোকানদারের কথাটা শুনে কিছুটা অবাক হলো অনুপম। তারপর তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কেন মিঠাপুকুর যেতে চাইবে না কেন? অনুপমের কথা শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল দোকানদার। তারপর নিচু গলায় বলল, রিক্সাওয়ালাদের কাছে শুনছি রাতের বেলায় ওই গায়ে নাকি তেনারা ঘোরাফেরা করেন। তিনারা মানে? তেনাদের নাম রাতে নিতে নেই। ও, আপনি বলতে চাইছেন যে মিঠাপুকুর গ্রামে রাতের বেলায় ভূত ঘোরাফেরা করে? এ কি করলেন বাবু, তেনাদের নাম নিয়ে নিলেন? কি যে বলো না তোমরা, ভূত বলে আবার কিছু হয় নাকি? কি সব আজগুবি ঘটনায় বিশ্বাস করো আর ভয় পাও, ভিতর ডিম তোমরা সব। অনুপমের কথা শুনে দোকানদার বোধ হয় একটু রেগে গেলেন। একটু রাগান্বিত কণ্ঠেই সে অনুপমকে উদ্দেশ্য করে বলল, তা আপনার যখন এত ইচ্ছে তখন নিজেই যান না, হেঁটে হেঁটে চলি যান। তাই করব। এইটুকু বলে অনুপম বেঞ্চ ছেড়ে উঠে পড়ল। মনে মনে ঠিক করল সে হেঁটেই যাবে মিঠাপুকুর। তাতে আধ ঘন্টার রাস্তা 1 ঘন্টা লাগবে ঠিকই, কিন্তু এখানে বসে থাকলে তো মিঠাপুকুর পৌঁছানো যাবে না। আর দেরি করল না অনুপম। এই ভেবে এগিয়ে যেতে লাগলো সে। কিন্তু কিছু দূর এগিয়েই আর একটা সমস্যার মধ্যে পড়তে হলো অনুপমকে। অনুপমের মনে হলো
সে যেন মিঠাপুকুর যাওয়ার রাস্তাটা ভুলে গেছে। একই ঘুটঘুটে অন্ধকার। তারপর এতদিন পরে সে এলো। সঠিক রাস্তা চিনে সে যেতে পারবে কি? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করল সে। বটগাছের তলা পেরিয়ে কিছুটা সোজা হেঁটে গেলে রাস্তার ডান দিকে একটা পুকুর পড়ে। সেই পুকুরের পাড় দিয়ে ডান দিক বরাবর রাস্তাটা ধরতে হয়। হাঁটার পরেই পুকুরটা দেখতে পেল অনুপম। পুকুর পাড়ের রাস্তাটা এখনো একই রকম আছে। ওই রাস্তা ধরে এগিয়ে যেতে হয় বেশ কিছুটা। সামনে এতগুলো রাস্তার দুপাশে বড় বড় সব গাছ দেখা যায়। রাস্তার পাশ দিয়ে কলা, আম, কাঁঠাল বিভিন্ন গাছের বাগানগুলো যেন রাস্তার সামনের দিকে এগিয়ে চলেছে। ধীরে ধীরে রাস্তা চিনতে পারছে অনুপম। অন্ধকার হলেও চাঁদের যেটুকু আলো মাটিতে এসে পড়েছে, এতে স্পষ্ট কিছুই দেখা যায় না। তবুও যেতে সমস্যা হলো না অনুপমের। রাস্তা চিনতে পারায় অনুপমের একটু সাহস বাড়ল। আর যাই হোক, ভুল রাস্তায় সে যাচ্ছে না। তাই গুনগুন করে গান গাইতে গাইতে নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সে। তবে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল সে। মনে হলো যেন একটা মানুষের পায়ের শব্দ শুনতে পেল। তৎক্ষণাৎ রাস্তায় দাঁড়িয়ে পেছন ঘুরে দেখার চেষ্টা করল সে। তবে না, পেছনে কেউই নেই। তাহলে নিশ্চয়ই অনুপমের মনের ভুল। এটা ভেবেই আবারও হাঁটতে শুরু করলো সে। কিন্তু যেই আবার হাঁটতে শুরু করলো, সেই আবার পায়ের শব্দটা তার কানে এলো। অনুপমের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করে তার পেছন পেছন আসছে। কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছে না সে। এদিক ওদিক আরেকবার তাকিয়ে দেখল সে। না, কাউকেই দেখা যাচ্ছে না কোথাও। তাহলে অনুপম কল্পনা করছে এগুলো? তার মনে কি সত্যি ভয় ঢুকে গেছে? হঠাৎ চায়ের দোকানদারের কথাটা মনে পড়ে গেল তার। মনে মনে হাসল অনুপম। ছি, একটা উজবুকের কথা শুনে এসব অবাস্তব চিন্তা ভাবনা করতে শুরু করেছি। নিজের মনকে বোঝালো সে। ওই ব্যাটার জন্যই মাথায় ভুলভাল চিন্তা ভাবনা ঢুকে গেছে। এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালো সে। কিন্তু দু পা এগোতেই আবার সেই পায়ের শব্দ কানে ভেসে এলো তার। এবার অনুপমের একটু ভয় লাগলো। ভয়ে ভয়ে আবারও পেছন ঘুরে তাকালো সে। এবার সে দেখতে পেল লোকটাকে। কিছুটা পেছনে একটা বড় আম গাছের পাশে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। লোকটির পরনে একটি সাদা ধুতি, গায়ে একটি খাদির জামা, আর মাথায় একটি শাল জড়ানো। মুখটা এমনভাবে ঢেকে রেখেছে সে যে তার মুখ দেখার উপায় নেই। সেদিকেই তাকিয়েছিল অনুপম। মনের মধ্যে তখন তার নানা রকম চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। কে লোকটি? পিছুই বা নিল কেন? চোর ডাকাত নয় তো? নাকি ভূত? ভয়ে ভয়ে একবার হাঁক পারল অনুপম। কে কে দাঁড়িয়ে আছে ওখানে? কে আপনি? এইটুকু বলে অনুপম থামল। তার বিপরীত দিকে লোকটার উত্তরের অপেক্ষা করতে লাগলো সে। কিন্তু তার পক্ষ থেকে কোনো রকম উত্তর আসলো না। আরও একবার জিজ্ঞাসা করল অনুপম। বলুন, কে আপনি? আমার পিছু নিয়েছেন কেন? কি চাই আপনার? লোকটি কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। অনুপম বলল, দেখুন, আমার কাছে টাকা পয়সা সোনাদানা কিছুই নেই। আমার পিছনে গিয়ে আপনার কোনো লাভ হবে না। এবারও লোকটির থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না। লোকটির নিরুত্তরতা বেশ ভয় পাইয়ে দিল অনুপমকে। আর কথা বাড়ালো না সে, আবারও হাঁটতে শুরু করল। যেই অনুপম আবার হাঁটা শুরু করেছে, সেই লোকটি আবারও তার পেছন পেছন আসতে লাগলো। মাঝে মাঝে পেছন ঘুরে দেখে নিচ্ছিল অনুপম। অনুপমকে অনুসরণ করে তার পেছন পেছন লোকটা অনবরত হেঁটেই যাচ্ছে। হাঁটার গতি বাড়িয়ে দিল অনুপম। ক্রমে সেই লোকটিও দ্রুত হাঁটতে লাগলো।
অনুপমের গতি বাড়ার সাথে সাথে লোকটির গতিও বেড়ে গেল। এবার বেশ ভয় পেয়ে গেল অনুপম। মাঝে মাঝে পেছন ঘুরে তাকায়, তারপর দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সে। মনে মনে ভাবতে লাগলো কোনো ক্রমে যদি মামার বাড়ি পৌঁছে যাওয়া যায়। এখনো প্রায় 15 মিনিটের মতো রাস্তা বাকি। এই সময়টা যে কি করে সে কাটাবে সেটাই ভাবতে পারছিল না। লোকটি যেন নাছোড় বান্দা, অনুপমের পেছন ছাড়তেই চায় না সে। অবশেষে একটা সময় ভয়ে ভয়ে মামার বাড়ির গেটের সামনে উপস্থিত হলো অনুপম। গেটের ভেতর ঢুকে পেছনে তাকালো সে। লোকটি এখন থেমেছে। অনুপমের থেকে প্রায় হাত 10 দূরে দাঁড়িয়ে আছে সে। এবার হঠাৎ লোকটি উল্টো দিকে হাঁটা শুরু করলো। যে রাস্তা দিয়ে এতক্ষণ ওরা এসেছিল সেই রাস্তা দিয়েই ফিরে যেতে লাগলো লোকটি। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে হারিয়ে গেল সে। লোকটি চলে যাওয়ার পর অনুপমও দ্রুত এগিয়ে গেল মামার বাড়ির সদর দরজার সামনে। তারপর দরজায় টোকা দিয়ে মামাকে ডাকাডাকি করতে লাগলো। ছোট মামা, দরজা খোলো, আমি অনুপম। বলে দরজায় আরো 2-1বার টোকা দিল সে। এবার দরজার ফাঁক দিয়ে একটা আলো বাইরে বেরিয়ে এলো। ঘরের মধ্যে কেউ তেলের বাতি জ্বেলেছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলো অনুপম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। আবারও ডাকলো অনুপম। মামা, মামি, দরজা খোলো, আমি তোমাদের অনুপম। এবার ঘরের ভেতর দিক থেকে একটা পায়ের শব্দ ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে আসলো এবং ঠিক দরজার সামনে এসে থেমে গেল সেটা। অনুপম মনে মনে ভাবল এবার বোধহয় ভেতর থেকে কেউ দরজা খুলে দেবে, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার কেউই দরজা খুলল না। উপায় না পেয়ে আবারও বলল অনুপম। কে দাঁড়িয়ে আছো দরজার সামনে? দরজাটা খুলে দাও। এবার অনুপম ভেতর থেকে কাদের যেন কথা বলার শব্দ পেল, কিন্তু তবুও কেউ দরজা খুলে দিল না। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো তার। মনে মনে ভাবতে লাগলো, কি হচ্ছে কি? কেউ দরজা খুলছে না কেন? অনুপম বসে পড়ল দরজার ঠিক সামনে। অনুপম অনুভব করতে পারল দরজার ওপারেও কেউ বা কারা বসে আছে। তবে কেন যে তার কোনো উত্তর দিচ্ছে না এবং কেনই বা দরজা খুলছে না তা বুঝে উঠতে পারল না অনুপম। মিনিট 2 ওইভাবে বসে থাকার পর আরেকবার শেষ চেষ্টা করতে লাগলো সে। দরজাটা খুলে দাও ছোট মামা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু ভয় করছে। আমি তোমাদের ভাগ্নে অনুপম। এবার আর দরজা খুলতে 1 সেকেন্ডও দেরি হলো না। দরজা খুলে যাওয়ার পর অনুপমের ছোট মামা তার দিকে একবার দেখে নিলেন কয়েক সেকেন্ড। তারপর অনুপমকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে তড়িঘড়ি করে দরজাটা আবারও বন্ধ করে দিলেন। হঠাৎ এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল তা বুঝতে পারল না সে। অনুপমকে ঘরে ঢুকিয়ে নিয়ে তার মামা ভবানীপ্রসাদ বাবু মিনিটখানেক অবাক করার দৃষ্টিতে অনুপমকে দেখে নিল। তারপর একই রকম অবাক হয়ে অনুপমকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। কিরে অনু, তুই এত রাতে তুই কোথা থেকে এলি? খবর নেই, বার্তা নেই, হঠাৎ? হুম, এই এলাম। ভাবলাম তোমাদের কাছ থেকে ঘুরে যাই, অনেকদিন দেখা হয়নি তো। কিন্তু এত রাতে তুই কেন এলি? সন্ধ্যাবেলাতেই পৌঁছে যেতাম, কিন্তু ট্রেনটা লেট হওয়ার জন্য এত দেরি হলো। কিন্তু তোমরা আমার গলার আওয়াজ শুনে ভয় কেন পেয়েছো? সেসব অনেক কথা, কাল বলবো। যা, এখন কিছু খেয়ে শুয়ে পড়। অনুপম মনে মনে ভেবেছিল রাস্তায় যে লোকটা তাকে অনুসরণ করছিল তার কথা মামাকে খুলে বলবে, কিন্তু মামাকে ভয় পেয়ে থাকতে দেখে সে কথা না বলার সিদ্ধান্ত নিল। গুপিদা পাশেই দাঁড়িয়েছিল। এতক্ষণে অনুপমের চোখ পড়ল গুপিদার ওপর। চোখে চোখ পড়তেই গুপিদা এগিয়ে এসে অনুপমের কাঁধে হাত রেখে বলল, কি রে অনু, কেমন আছিস? আমি ভালো আছি গুপিদা, তুমি কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই রে ভাই। কেন গুপিদা, কি হয়েছে? শরীর ঠিক আছে তো?
হ্যাঁ, শরীর ঠিক আছে। গোপীদা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় অনুপমের মামি এসে অনুপমকে উদ্দেশ্য করে বলল, এই অনু, পরে কথা বলবি, আগে এসে খেয়ে নে, আয়। অনুপম একটু ইতস্তত করে বলল, কিন্তু গুপিদা কি যেন বলতে চাইছিল। যা যা আগে খেয়ে নে, সেই সব কথা পরে হবে। আর কথা বাড়ালো না। মামির সাথে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিল সে। খাওয়া দাওয়া শেষ করে অনুপমের মামি অনুপমকে উদ্দেশ্য করে বলল, যা এখন গিয়ে শুয়ে পড়, আর খবরদার বাড়ির বাইরে কিন্তু বেরোবি না যেন। মামির কথার মানে বুঝল না অনুপম। একবার ভেবেছিল সে জিজ্ঞাসা করবে, আবার কি যেন মনে হতেই মাথা নাড়িয়ে মামিকে সম্মতি জানিয়ে গুপিতার ঘরে চলে এলো সে। ঘরে এসে অনুপম দেখল গুপিতা বিছানায় শুয়ে আছে। আরেকটু কাছে এগিয়ে গিয়ে বুঝল গুপিতা চোখ বন্ধ করে আছে। অনুপম ভাবল গুপিতা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সেও আর বিরক্ত করল না। ধীরে ধীরে গুপিতার পাশে শুয়ে পড়ল সে। বিছানায় শোয়ার আগে তেলের বাতিটা কমিয়ে দিয়েছিল অনুপম। ঘরের মধ্যে এখন একটা আবছা অন্ধকার বিরাজ করছে। পাশে শুয়ে থাকা গুপিতার মুখটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। অনুপম নিজেও চোখ বন্ধ করে নিল। তোর কিন্তু এইভাবে না জানিয়ে হঠাৎ করে চলে আসাটা ঠিক হয়নি অনু। এমন কেন বলছো গুপিদা? আমি কি এখানে এসে কোনো ভুল করলাম? না, তুই এখানে এসে ভুল করিসনি ভাই, কিন্তু কিন্তু কি গুপিদা? না, এই সব কথা এখন নয়, তুই ঘুমিয়ে পড়। কাল তোকে সব বলবো। শুধু একটা কথা মনে রাখিস, রাতে যদি কেউ তোর নাম ধরে ডাকে, খবরদার বাড়ির বাইরে বেরোবি না। মামিও একই কথা বলল, তুমিও আবার এক কথা বলছো। ব্যাপারটা কি বলো তো? ও সব কথা রাতের আঁধারে বলা যায় না, কাল সকালে। নে, তুই এখন ঘুমিয়ে পড়। কি আর করা যাবে, মনে কৌতূহল রেখেই শুয়ে পড়তে হলো অনুপমকে। চোখ বন্ধ করে নিল সে, তবে ঘুম আসতে চাইল না তার। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। এরকম করতে করতেই কখন ঘুমিয়ে পড়ল নিজেই বুঝতে পারল না অনুপম। ঘুম ভাঙল কার যেন ডাকে। কে একজন জানালার পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে অনুপমকে ডাকছে। এতক্ষণ ঘুমে আচ্ছন্ন থাকায় অনুপম সেটা বুঝতে পারেনি, তবে এবার স্পষ্ট শুনতে পেল সে। গলাটা অনেকটা গুপিদার মতো লাগছে না? কথাটা একটু নাকি নাকি সুরে শোনা গেলেও অনুপম এবার স্পষ্ট বুঝতে পারল, হ্যাঁ, গুপিদাই। জানালার বাইরে দাঁড়িয়ে গুপিদা অনুপমকে বলছে, অনুপম, এই অনুপম, এদিকে আয়। অনুপম উঠে বসল বিছানার ওপর। নিজের পাশে হাত বুলিয়ে দেখল সেখানে গুপিদা নেই। অনুপম ধীরে ধীরে এগিয়ে গেল জানালার কাছে। তারপর ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে গুপিদা? তুমি বাইরে কি করছো? আরে, একটা বিশেষ কারণে আমি বাইরে এসেছি, তুইও আয়, চল একটা জায়গায় যাব। তুমি তো বলেছিলে কেউ ডাকলে যেন বাইরে না যায়। ও, তাই বলেছিলাম বুঝি? এইটুকু বলে গুপিদা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আরে, সে তো অন্য কেউ ডাকলে বাইরে যেতে বারণ করেছিলাম রে বোকা। এখন তো আমি ডাকছি, আয় আয়, চলে আয়। এই কথা বলে গুপিদা থামল। তারপর একবার চোখ তুলে অনুপমের দিকে তাকালো। গুপিদার চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল অনুপমের সাথে। হঠাৎ করে কেমন যেন সব ভুলে যেতে লাগলো। মাথার মধ্যে সব কেমন তালঘোল পাকিয়ে যেতে লাগলো তার। মনে হতে লাগলো তার নিজের শরীরের ওপর তার আর নিয়ন্ত্রণ নেই। নাকি নাকি সুরে ডাকটা আবার শোনা গেল, কিরে আয়, বেরিয়ে আয়। এই ডাক আর অগ্রাহ্য করতে পারল না অনুপম। ধীরে ধীরে পা বাড়িয়ে সদর দরজা সশব্দে খুলে বাইরে বেরিয়ে গেল সে। এবার বাইরে বেরিয়ে গুপিদার সামনে এসে দাঁড়ালো অনুপম। গুপিদার গায়ে একটা সাদা চাদর, সেই চাদর দিয়ে
তার মুখ ঢেকে রাখা। ব্যাপারটা অদ্ভুত হলেও সেই মুহূর্তে অনুপম তা বুঝল না। অনুপম বাইরে এসে দাঁড়ালো। গুপিদা অনুপমকে উদ্দেশ্য করে বলল, আয় আয়, আমার পেছন পেছন এগিয়ে আয়। এইটুকু বলে হাঁটতে শুরু করলো গুপিদা, আর গুপিদার পেছন পেছন অনুপমও হাঁটতে লাগলো। বাড়ির উঠোন থেকে বেরিয়ে ডান দিকে একটা ইটের রাস্তা চলে গেছে, সেটা ধরেই এগিয়ে যেতে লাগলো ওরা। রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে ধান জমি। এবার মাঝখান দিয়ে সরু আলের ওপর দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। আলের ওপর দিয়ে অনেক দিন হাঁটার অভ্যাস নেই অনুপমের, কিন্তু অন্ধকারের মধ্যেও আলের ওপর দিয়ে হাঁটতে সমস্যা হচ্ছে না তার। প্রায় মিনিট 5 ধান জমির মধ্যে দিয়ে হাঁটার পর একটা আম বাগান। গুপিদা ধীরে ধীরে আম বাগানের মধ্যে প্রবেশ করল। আম বাগানে ঢোকার সাথে সাথেই পায়ের নিচে শুকনো পাতার শব্দ হতে লাগলো। অনুপম বুঝল এই বাগানে বেশ কিছুদিন কেউ প্রবেশ করেনি। লোকের যাওয়া আসা নেই বললেই চলে। বাগানের জায়গায় জায়গায় শুকনো পাতা জমে আছে। মনের মধ্যে একটু কেমন যেন লাগলো অনুপমের। এত রাতে এই বাগানের মধ্যে দিয়ে গুপিদা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? অনুপম জিজ্ঞাসা করল একবার। আমরা কোথায় যাচ্ছি গুপিদা? গুপিদা অনুপমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে একই রকমভাবে সামনের দিকে হাঁটতে লাগলো। মনে মনে একটু ভয় করতে লাগলো অনুপমের, কিন্তু তবুও কেমন যেন থামতে পারল না সে। গুপিদার পেছন পেছন হাঁটতেই থাকলো। শেষ কিছুক্ষণ ধরে অনুপম নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে গুপিদাকে, কিন্তু গুপিদা কোনো কথার উত্তর দিচ্ছে না। আমবাগান পেরিয়ে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় উঠে এলো ওরা। একটা পুকুর। পুকুর পাড়ে বেশ ঝোপঝাড়, আর পাশেই দাঁড়িয়ে রয়েছে দুটো লম্বা লম্বা তাল গাছ। তাল গাছ দুটোর ঠিক সামনে এসে দাঁড়ালো চাদরে মুখ ঢেকে রাখা গুপিদা। গুপিদাকে থামতে দেখে অনুপমও থামল সেখানে। তাল গাছের নিচে দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটা একবার ভালো করে দেখে নিল সে। তাল গাছের সামনের পুকুরটায় শ্যাওলা আর কচুরি পানায় ভর্তি হয়ে আছে। দেখে মনে হয় এই পুকুর অনেক দিন কেউ ব্যবহার করেনি। চারিদিকে যেই দিকেই চোখ যায় সেই দিকেই শুধু ফাঁকা জমি, বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। আবারও খুব কৌতূহল হলো অনুপমের। গুপিদাকে উদ্দেশ্য করে আবারও জিজ্ঞাসা করল সে, আমরা এখানে কি জন্য এলাম গুপিদা? গুপিদা অনুপমের সামনে বিপরীত মুখ হয়ে দাঁড়িয়েছিল। অনুপম মুখ দেখতে পাচ্ছিল না তার। এবারও অনুপমের কথার কোনো রকম উত্তর দিল না গুপিদা। তার বদলে একটা অদ্ভুত রকমের অমানবিক হাসি ভেসে আসতে লাগলো গুপিদার দিক থেকে। গুপিদাকে অনুপম সেই ছোটবেলা থেকে চেনে। এই হাসি যে গুপিদার নয় সেটা বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না অনুপমের। অনুপমের বুক এবার কেঁপে উঠল। আসন্ন কোনো এক বিপদের ছাপ অনুভব করতে পেরে তার শরীরের রক্ত হিম হয়ে আসতে লাগলো। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে ফেলল অনুপম, কে 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 আপনি? এবার লোকটি ধীরে ধীরে অনুপমের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর মুখে জড়িয়ে রাখা চাদরটা একটানে খুলে ফেলল। লোকটার মুখ দেখার সাথে সাথে অনুপমের রক্তের মধ্যে দিয়ে হিমস্রোত বয়ে যেতে লাগলো। সারা শরীর থরথরিয়ে কাঁপতে লাগলো অনুপমের। এ কি দেখছে সে? লোকটির গলার ওপরের অংশের মাংস লেশ মাত্র নেই। চাদরে ঢেকে রাখা ওই মাথা আসলে মাংসহীন এক কঙ্কাল। মাথার চুল নেই, চোখের গহ্বরে চোখ নেই, তবে গালের মধ্যে দাঁতগুলো এখনো অবশিষ্ট আছে। আর এবার সেই দাঁত বের করেই আবারও সেই অমানবিক হাসি হাসতে লাগলো সে। তার গালের মধ্যে থেকে বেরিয়ে পড়ছে লাল লাল রক্ত। মুখের বাইরে বেরিয়ে থাকা টকটকে লাল জিভ
প্রমাণ দিচ্ছে তার লালসা। ধীরে ধীরে নরকঙ্কালের দেহে মাংস ফুটে উঠতে লাগলো। গলা, নাক, মুখ, কান এক এক করে সব ফুটে উঠতে লাগলো। সবার শেষে চোখের গহ্বরে চোখ ফুটে উঠল, রক্তাক্ত দুটো বিস্ফারিত চোখ, যা দেখলে যে কোনো জীবন্ত প্রাণীর বুক কেঁপে ওঠে। কি ভয়ানক সেই চোখ! আর সেই চোখ দিয়ে যেন অনুপমকে গিলে খাচ্ছে সে। জোরে চিৎকার করতে চাইল অনুপম, নিজের শরীরের সবটুকু শক্তি গলায় নিয়ে এসে চেঁচাতে চাইল সে। তবে তার গলা থেকে একটা টু শব্দটুকুও বেরোলো না। লোকটি ধীরে ধীরে অনুপমের দিকে এগিয়ে আসতে লাগলো। অনুপম স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল তা। ওর পা দুটো যেন পাথর হয়ে গেছে। অনেক চেষ্টা করে ওখান থেকে এক পা নড়তে পারল না সে। অনুপম যেন নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিল। এতক্ষণ লোকটির মুখ মানুষের রূপ নিয়েছে। বছর 30-এর একজন যুবক, গায়ের রং কালো, মুখে ঘন দাড়ি গোঁফ, মাথার চুলগুলো লম্বা লম্বা আর এলোমেলো। দেখে মনে হয় বহুদিন সে চুল দাড়ি কাটেনি। মুখটা দেখে মনে হলো এই মুখটা আগেও কোথায় যেন দেখেছে অনুপম। কোনোভাবেই মনে করতে পারছে না সে। লোকটি এখন অনুপমের একদম কাছে চলে এসেছে। এতক্ষণে অনুপমের নিস্তব্ধতা কাটল। অনুপম ভয়ে ভয়ে বলে উঠল, কে আপনি? হ্যাঁ, কি চান? এবারও কোনো উত্তর দিল না লোকটি। অনুপমের কাছে এসে ঠান্ডা কনকনে দুটো হাত দিয়ে তার গলা চেপে ধরল। অনুপম একবার ব্যর্থ চেষ্টা করলো সেই হাত ছাড়ানোর, কিন্তু শরীরের সর্বোচ্চ জোর দিয়েও নিজের গলা থেকে হাত সরিয়ে নিতে পারল না সে। কয়েক সেকেন্ডের মধ্যেই দম বদ্ধ হয়ে আসতে লাগলো অনুপমে। হাত পা ছিটিয়ে ছটফট করতে লাগলো সে। এমনভাবে কয়েক সেকেন্ড ছটফট করতে লাগলো অনুপম। এবার আর শক্তি রইল না। ধীরে ধীরে তার হাত পায়ের ছটফটানি থেমে যেতে লাগলো। চোখ দুটো ক্রমে বন্ধ হয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে গলা চিপে ধরে রাখা লোকটাকে এক ধাক্কা মেরে ফেলে দিল সে। অনুপম যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথম কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারল না অনুপম, কিন্তু নিজেকে একটু সামলে নেওয়ার পরেই সে দেখল মামার বাড়িতে আসার সময় যে লোকটা পথে অনুপমের পিছু নিয়েছিল সেই লোকটা এসে দাঁড়িয়েছে অনুপমের সামনে। এবং সেই মুহূর্তে অনুপম কিছু বুঝে ওঠার আগেই লোকটি গিয়ে ওই প্রেতাত্মার সঙ্গে লড়াই শুরু করে দিল। দাঁড়িয়ে সেই লড়াই দেখল অনুপম। প্রেতাত্মা যুবক হলেও এই লোকটির শক্তির সঙ্গে পেরে উঠছে না সে। মিনিট দুয়েকের মধ্যেই লোকটি ওই প্রেতাত্মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ওই পানা পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে পড়ার পর প্রেতাত্মা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল অনুপম। কেন সেদিন রাস্তায় পিছু নেওয়া লোকটা আজকে তাকে বাঁচালো সেটার কিছুই সে জানে না। অনুপম এক দৃষ্টিতে তাকিয়েছিল লোকটির দিকে। বিন্দু মাত্র পরিবর্তন নেই লোকটির মধ্যে। আগের দিন যে পোশাক আশাক পরেছিল আজ হুবহু সেটাই পরে আছে। ধীরে ধীরে অনুপমের কাছে এগিয়ে এলো লোকটি। তারপর এসে সে বলল, শয়তানটা ভেবেছিল তোকে পুকুরে ডুবিয়ে মারবে, কিন্তু আমি থাকতে ও তোর কিচ্ছু করতে পারবে না। আর কোনো ভয় নেই, চল তোকে বাড়ি এগিয়ে দিয়ে আসি। গলার আওয়াজটা শোনার সাথে সাথেই অনুপম চিনতে পারল লোকটাকে। অজান্তেই অনুপমের মুখ থেকে বেরিয়ে এলো বড় মামা। বড় মামা তুমি? হ্যাঁ রে, আমি রে খোকা। কিন্তু তুমি তো বছরখানেক আগে। এইটুকু বলে অনুপম থামল। তারপর বড় মামার মুখের দিকে একবার ভালো করে দেখার চেষ্টা করল সে। হাতটা একবার পরীক্ষা করল ধরে, তবে মামার হাতে হাত দিতে হাত ছাড়িয়ে নিতে হলো। হাতটা বরফের মতো ঠান্ডা। এই হাত কোনো দিন মানুষের হাত হতে পারে না। বড় মামা এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, হ্যাঁ,
তুই ঠিকই শুনেছিস রে খোকা। বছর খানেক আগে মাঠে কাজ করবার সময় বাজ পড়ে আমার মৃত্যু হয়। অপঘাতে মৃত্যু হওয়ার কারণে আমার আত্মা আজই গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বড় মামার কথা শুনে অনুপমের শরীরে ঘাম ঝরতে লাগলো। ভয়ে আবার অনুপমের বুক কেঁপে উঠল। এটা বুঝতে পেরেই বোধহয় বড় মামা অনুপমকে জিজ্ঞাসা করল, কিরে অনু, ভয় পাচ্ছিস? ভয় পাস নে, ভয় পাস নে। আমি থাকতে তোর কোনো ভয় নেই। চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বড় মামার সাথে সাথে অনুপম বাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। রাস্তায় হাঁটতে হাঁটতে অনুপম বড় মামাকে জিজ্ঞাসা করল, আচ্ছা মামা, একটা কথা জিজ্ঞেস করব? বড় মামা মুখে কোনো উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে অনুপমকে বুঝিয়ে দিল যে প্রশ্নটা সে জিজ্ঞাসা করতে পারে। আমি সেদিন রাতে যখন মিঠাপুকুর গ্রামে আসছিলাম, তখন তুমি আমার পেছন পেছন আসছিলে, তাই না? সেদিন আমি গ্রামের বাইরের দিকটা ঘুরছিল, হঠাৎ অন্ধকারে দেখলাম তুই হেঁটে আসছিস। তারপর দেখলাম ওই শয়তানটা তোর পিছু নিয়েছে। তাই আমি তোর পিছু পিছু এসে তোকে বাড়ি পৌঁছে দিয়ে গেছিলাম। এইটুকু বলে বড় মামা আবারও থামলো। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, তুই তুই সেদিন ভয় পেয়েছিলিস বুঝি? সত্যি বলতে তা একটু পেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে তখনই তো পরিচয় দিতে পারতে, বলো? তখন যদি তোকে আমার পরিচয় দিতাম তাহলে তুই ভয় পেতিস রে বোকা। আমি প্রথমে ভেবেছিলাম দূরে দূরে যাব, যাতে আমাকে দেখতে না পাস, কিন্তু আমি তোর থেকে একটু বেশি দূরে থাকায় দেখলাম শয়তানটা তোর কাছাকাছি চলে আসছে। তাই বাধ্য হয়েই তোর কাছাকাছি আসতে হলো, নইলে তুই আমাকে দেখতে পেতিস না। বড় মামার কথা শুনে অনুপমের চোখে জল চলে এলো। বড় মামা কখনো বিয়ে করেনি, তাই ছোটবেলা থেকেই অনুপম আর গোপীকে খুব ভালোবাসে সে। কিন্তু নিজের মৃত্যুর পরেও বড় মামা অনুপমকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে, এই কথা কি কখনো ভাবতে পেরেছিল অনুপম? আবারও সেই ধান খেয়ে দামবাগান পেরিয়ে বড় মামা অনুপমকে মামার বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে দিল। বাড়ির সামনে এসে অনুপমকে উদ্দেশ্য করে বলল, যা, এবার ভেতরে যা। বাড়ির সবাই তোর জন্য চিন্তা করছে। ঘরে নেই দেখে এতক্ষণ ওদের নিশ্চয়ই পাগল হবার চোখ হয়েছে। হ্যাঁ, আমি যাই রে, আমি যাই। এটুকু বলে বড় মামা ফিরে গেল। বড় মামা চলে যাওয়ার পর অনুপম দরজার কাছে গিয়ে একবার, দুবার, তিনবার ডাকার পরেও কেউ দরজা খুলে দিল না। দরজা খোলা হলো 4 বার ডাকার পর। অনুপম ঘরের ভেতর ঢোকার সাথে সাথেই তার মামি ছুটে এলো। অনুপমের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনু, তুই কোথায় গেছিলিস বাবা? তোকে বলেছিলাম রাতে বাইরে যাবি না। তোর কিছু হয়ে গেলে আমি দিদির কাছে কি জবাব দিতুম বলতো? তুই জানিস তোর জন্য আমাদের কত চিন্তা হচ্ছিল। অনুপম তার মামির কোনো কথার উত্তর দিল না। তার পাশেই মামা আর গুপিদা দাঁড়িয়েছিল। এবার অনুপমের ছোট মামা অর্থাৎ ভবানী প্রসাদ বাবু অনুপমকে জিজ্ঞাসা করল, কিরে বল, কোথায় গিয়েছিলিস? কেউ কি তোকে ডেকেছিল? অনুপম সমস্ত ব্যাপারটা খুলে বলল সবাইকে। কিভাবে গুপিদার নাম করে কেউ তাকে ডেকে নিয়ে গিয়েছিল, কিভাবে বড় মামার আত্মা এসে তাকে সেই বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো, সমস্ত কিছু। সবকিছু শুনে অনুপমের ছোট মামা অর্থাৎ ভবানী প্রসাদ বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, যা, এখন গিয়ে শুয়ে পড়। অনেক বড় একটা বিপদ কেটেছে তোর উপর থেকে।
অনেকক্ষণ ধরেই অনুপমের মনে মনে একটা কৌতূহল জেগেছিল। অনুপম সেটা জিজ্ঞাসা করলো মামাকে। কিন্তু মামা, এই গ্রামে এসব কি ঘটছে? আর কেনই বই শয়তানটা এরকম করছে? সব বলবো, তবে আজকে নয়, কালকে দিনের আলো ফুটলে বলবো। এখন যা। অনুপম আর কথা বাড়ালো না। মামার কথা মতোই ঘরে গিয়ে শুয়ে পড়ল সে। এবার বিছানায় শুতেই সাথে সাথে ঘুম এসে গেল অনুপমের। অনেক বড় একটা বিপদ থেকে বাঁচার পর মন শান্ত থাকলেও শরীর দুর্বল হয়ে যায়, আর তাই বিছানায় শুতেই ঘুম এসে গেল তার। পরদিন অনুপমের ঘুম ভাঙল একটু দেরিতে। ঘুম থেকে উঠে দেখল ছোট মামা আর গুপিদা বাড়িতে নেই। মামির কাছে জিজ্ঞাসা করে সে জানতে পারল যে ওরা দুজন মাঠে কাজে গেছে। মামা ফিরল দুপুরের পর। মামা ফিরতেই অনুপম তার মামাকে জিজ্ঞাসা করল, আমি আর চেপে রাখতে পারছি না মামা, আমার মনের মধ্যে কেমন যেন অস্থির লাগছে। প্লিজ বলো আমাকে, এই গ্রামে এসব কি হচ্ছে? কেনই বা হচ্ছে? ভবানীপ্রসাদ বাবু প্রথম কয়েক সেকেন্ড তাকিয়ে রইল অনুপমের দিকে, তারপর বলল, ঠিক আছে, তুই একটু শান্ত হয়ে বস, আমি বলছি। ঠিক তখনই অনুপমের মামি অর্থাৎ ভবানীপ্রসাদ বাবুর স্ত্রী এক গ্লাস জল নিয়ে আসলেন ভবানীবাবুর জন্য। জলের গ্লাসটা নিয়ে সেটা ঢকঢক করে নিজের গলায় ঢেলে নিয়ে গ্লাসটা নিচে রেখে বললেন, তা বছর দুয়েক আগেকার কথা। আমাদের গ্রামের বাইরের দিকটায় ওই পুকুর পাড়ে কানু সর্দার বলে এক মুচি থাকত। গ্রামের কেউ তাদের ছোঁয়া খেত না, এমনকি গ্রামের কারোর বাড়িতে ঢোকারও অনুমতি ছিল না কানু বা তার পরিবারের। এত বঞ্চনা সত্ত্বেও কানু তার বউ আর বাচ্চাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। এসব নিয়ে কোনো দুঃখ ছিল না কানুর। পুকুর পাড়ের ওই তাল গাছের নিচে একটা ছোট ঘর বেঁধে বেশ খুশিতেই জীবন কাটাচ্ছিল তারা। একদিন সকালে কানু কাজে বেরিয়েছিল। সেদিন দুপুরে কানুর 5 বছরের ছোট্ট ছেলে খেলতে খেলতে পুকুর পাড়ে চলে আসে এবং কোনো কারণে পুকুরের মধ্যে পড়ে যায় সে। যেহেতু কানু গ্রামের বাইরে থাকতো, তাই ওদিকে কেউ খুব একটা যেত না, তাই ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য কেউ ছিল না সেখানে। বেশ কিছুক্ষণ জলে ঝাপাঝাপি করার পর কানুর বউ বুঝতে পারে ব্যাপারটা এবং নিজের ছেলেকে বাঁচাতে দৌড়ে এসে সেও ঝাঁপ মারে পুকুরে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই যে কানুর বউ নিজেও সাঁতার পারে না। তাই জলে ঝাঁপ মারার পর মা এবং ছেলে উভয়ই বেশ কিছুক্ষণ দাপাদাপি করার পর জলে ডুবে যায় এবং শেষ মুহূর্তে তাদের জলে ডুবে যেতে দেখে নিমাই আমাদের গ্রামেরই আর এক ছেলে সে গ্রামে খবর দেয়। আমরা ছুটে যাই পুকুরের দিকে। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। শিশু এবং তার মা জলে ডুবে প্রাণ হারিয়েছে। তাদের মৃতদেহ ডুবে গেছে জলের তলায়। পরে কানু বাড়ি ফিরে এসে এই ঘটনা জানতে পারার পর খুব দুঃখ পায়। কানুর মনে হয় তার স্ত্রী আর সন্তানের অপমৃত্যুর জন্য গ্রামের মানুষরাই দায়ী। তারা যদি কানুকে গ্রামের মধ্যে থাকতে দিত তাহলে এই বিপদটা হতো না। সেদিন সন্ধ্যায় গ্রামের মধ্যে ঢুকে কানু গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলে যায়, আপনাকে জন্যই আমার বউ আর বেটা মরেছে, আপনাকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেব। এইটুকু বলে রাগে গজগজ করতে করতে কানু গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। পরের 2 দিন কানুকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু 3 দিনের দিন কানুর মৃতদেহ ভেসে ওঠে ওই পুকুরে। দিন এগিয়ে যেতে থাকে। গ্রামের মানুষ ধীরে ধীরে কানু আর তার পরিবারকে ভুলে যেতে থাকে। এইভাবে প্রায় 6 মাস কেটে যায়। তারপর হঠাৎ একদিন গ্রামের অবিনাশ বিশ্বাসকে কেউ এসে মাঝরাতে ডেকে নিয়ে যায়। পরদিন সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পরে বিকেল বেলার দিকে হঠাৎ ওই পুকুরের জলে তার মৃতদেহ ভেসে ওঠে। অবিনাশের বউ বলে যে লোকটা অবিনাশ বিশ্বাসকে ডেকে নিয়ে গিয়েছিল তার গলাটা নাকি অবিনাশের বন্ধু পাশের গ্রামের দীনবন্ধুর মতো ছিল। কিন্তু পরে জানা যায় দীনবন্ধু তখন গ্রামে ছিলই না। এতখানি বলে ভবানীপ্রসাদ বাবু থামলেন। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবারও বলতে শুরু করলেন,
এরপর থেকে প্রতিদিন রাতেই গ্রামের কোনো না কোনো মানুষ, কেউ না কেউ তার চেনা জানা কোনো প্রিয় ব্যক্তি ডেকে নিয়ে যায় এবং প্রত্যেক জনের মৃতদেহ 2 দিন পরে ওই পুকুরে ভেসে থাকতে দেখা যায়। গ্রামে এসব কি হচ্ছে, কেন হচ্ছে তখনও বুঝে উঠতে পারিনি আমরা। তবে দিনের পর দিন এই ঘটনা ঘটায় গ্রামের সবাই মিলে এই বিপদ থেকে কিভাবে গ্রামকে রক্ষা করা যায় সেই ভাবনা চিন্তা করতে থাকে, কিন্তু কোনো উপায় মেলে না। পরিমল দাদু গ্রামের সব থেকে প্রবীণ মানুষ, বয়স প্রায় 80-র উপরে হয়েছে। তিনি আগে বিভিন্ন তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিলেন, এটা গ্রামের সবাই জানত। তাই গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিপদ নিয়ে ওনার কাছেই যাওয়া হবে। তবে সমস্যা হয়েছে, তিনি তখন প্রায় মৃত্যুশয্যায়, বিছানা থেকে উঠতে পারেন না। আমরা সবাই পরিমল দাদুর কাছে গেলে উনি আমাদের জানান যে এ হলো গে নিশি, এক রকমের প্রেতাত্মা। কোনো মানুষ মনের গভীরে কোনো ক্ষত নিয়ে মরলে মরার পরে নিশি হয়ে যায়। নিশি নামক এই প্রেতাত্মা রাতের বেলায় চেনা জানা প্রিয় কোনো মানুষের গলার আওয়াজ করে মানুষকে ডেকে নিয়ে যায়। 2 দিন পরে সেই মানুষের মৃতদেহ ওই পুকুরের জলে ভেসে থাকতে দেখা যায়। এইভাবে কেটে যায় আরো কিছুদিন। তারপর গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে এটা কানুর অতৃপ্ত আত্মা, যে নিশি হয়ে গ্রামের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। যত দিন যেতে লাগলো গ্রামে কানুর উৎপাত ক্রমে বেড়ে যেতে লাগলো। ধীরে ধীরে আমরা গ্রামের মানুষেরা সাবধান হতে লাগলাম। ক্রমে আমরা বুঝতে পারলাম যে এই নিশির একটা বিশেষত্ব আছে, এরা 3 বারের বেশি কাউকে ডাকে না। এটা বুঝে যাওয়ার পরে গ্রামের মানুষ আরো সতর্ক হয়ে গেল। এখন কেউ 3 বারের বেশি না ডাকলে দরজা খোলে না। মনে করে দেখ, তুই যেদিন এসেছিলিস সেদিনও প্রথমে আমরা দরজা খুলছিলাম না। যেই তুই 3 বারের পর 4র্থবার ডাকলি তখনই দরজা খুলেছিলাম। এমনকি আজকেও তাই করেছি। ধীরে ধীরে মানুষ সতর্ক হয়ে গেলে কানুর অতৃপ্ত আত্মা আর কাউকে বাগে আনতে পারছিল না। রাতের অন্ধকারে সারা গ্রাম জুড়ে ছটপট করে বেড়াতে লাগলো সে। কাউকে না মারতে পেরে তার প্রতিশোধ স্পৃহা দিন দিন বেড়ে যেতে লাগলো। অবশেষে কানুর আত্মা একটি নতুন মতলব আঁটল। যারা এ বিষয়ে জানে না এমন কোনো লোক যদি রাতের বেলায় এই গ্রামে আসে, তাদের আর কানুর হাত থেকে রক্ষা নেই। লোকটি যাদের বাড়িতে আসছে তাদের কারোরই গলার আওয়াজ করে কানুর আত্মা তাদের রাস্তা থেকেই ডেকে নিয়ে যেতে লাগলো। এতটা বলে ভবানীবাবু থামলেন। অনুপম এতক্ষণে এক মনে তার ছোট মামার কথা শুনছিল। এরই মধ্যে পাশে যে কখন গুপিদা এসে দাঁড়িয়েছে সেটা লক্ষ্য করেনি সে। এবার পাশ থেকে গুপিদা বলে উঠল, এইবার বুঝতে পেরেছিস সেদিন কেন তোকে বলেছিলাম যে তোর এখানে আসা ঠিক হয়নি? আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ভাগ্য ভালো তুই বেঁচে ফিরে এসেছিস, নইলে তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো? সেদিন বিকেলে গুপিদার অনুপম ঘরে বসে গ্রামের এই ভৌতিক বিষয় নিয়ে নানা রকম আলোচনা করছিল। অনুপম গুপিদাকে জিজ্ঞাসা করল, আচ্ছা গুপিদা, কাল রাতে যখন আমাকে নিশি নামক প্রেতাত্মা ডাকতে এসেছিল তখন তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু বাথরুমে গিয়েছিলাম, সেই সুযোগটাই নিয়ে শয়তানটা তোকে ডেকে নিয়ে গেছে। বাথরুম থেকে ফিরে এসে দেখি তুই ঘরে নেই। তোকে ডাকাডাকি করার পরেও যখন তোর কোনো সাড়া শব্দ পেলাম না, তখনই বুঝেছিলাম বিপদটা হয়েছে। সত্যি কথা বলতে আমরা ভাবিনি যে তুই আবার ফিরে আসতে পারবি। এইটুকু বলে গুপিদা তার কথা শেষ করল। অনুপম আর কোনো কথা বলল না। তারপর দুজনেই বেশ কিছুক্ষণ একই রকমভাবে নীরব থাকল। অবশেষে নীরবতা ভাঙল অনুপম। সে গুপিদাকে বলল, আচ্ছা গুপিদা, কোনোভাবে কি গ্রামকে বিপদ থেকে রক্ষা করা যায় না? সবাই তো অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এই গ্রামের ভবিষ্যৎ কি হবে তা আমরা নিজেরাও জানি না। কয়েকবার ভেবেছি গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু ভিটে মাটি ছেড়ে কোথায় যাব বল? এইটুকু বলে গুপিদা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অনুপমের কাঁধে হাত রেখে বলল, ভাই অনু, তোকে একটা কথা বলি শোন। আমাদের সাথে যে কি হবে তা আমরা কেউ জানি না। তুই এই গ্রামে থেকে আর নিজের বিপদ ডেকে আনিস না। কাল সকালেই তুই বাড়ি ফিরে যা।
কিছুক্ষণ কোনো উত্তর দিল না অনুপম। তাকে দেখে মনে হলো সে কোনো একটা গভীর ভাবনায় হারিয়ে গেছে। তাকে এভাবে থাকতে দেখে গুপিদা আবারও তাকে জিজ্ঞাসা করল, কি রে অনু, কি ভাবছিস? ভাবছি আমরা একবার চেষ্টা করে দেখলে হয় না? চেষ্টা? কিসের চেষ্টা? কি করতে চাইছিস তুই? তুমি আর আমরা দুজন যদি একবার চেষ্টা করে দেখতাম এই বিপদ থেকে কিভাবে গ্রামকে রক্ষা করা যায়। দেখ ভাই অনু, তুই নিজেকে আর এসবের মধ্যে জড়াস না। এমনিতেই তুই একটা বড় বিপদ থেকে বেঁচে ফিরেছিস। আমাদের যা হওয়ার হবে। আমি বিপদ থেকে ফিরেছি বলেই চাইছি আর কেউ যেন এই বিপদের মধ্যে না পড়ে। তাছাড়া তোমাদের এই বিপদের মধ্যে রেখে এখান থেকে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোর কাছে কি কোনো উপায় আছে এই বিপদ থেকে গ্রামকে রক্ষা করার জন্য? না, তা এখনো নেই। তবে আমার মনে হয় ইচ্ছা করলে কোনো না কোনো একটা উপায় বের করা যাবেই। সব সমস্যারই কোনো না কোনো সমাধান অবশ্যই আছে। আমার মনে হয় ভেবে দেখলে ঠিক কোনো না কোনো একটা উপায় বেরিয়ে যাবে। তুই যাই বলিস ভাই, আমার কিন্তু মন সায় দিচ্ছে না। তাই বলে চুপ করে বসে থাকলে তো হবে না। কতক্ষণ আর এভাবে সহ্য করবে তোমরা? একটা কিছু তো বিহিত করতেই হবে। সন্ধে পেরিয়ে রাত হয়েছে। সারা সন্ধে অনুপম হারিয়ে গিয়েছে গভীর চিন্তা ভাবনায়। বারবার তার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে কিভাবে এই বিপদ থেকে এই গ্রামকে রক্ষা করা যায়। অনুপম গুপিদাকে আগে থেকেই বলে রেখেছিল এই সব কথা যেন সে মামা মামিকে না বলে, কারণ মামা মামি যদি এসব কথা জানতে পারে তাহলে নিশ্চয়ই ওরা অনুপমকে বাধা দেবে। চিন্তায় রাতে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারল না অনুপম। বিছানায় শুয়েও তার ঘুম আসতে চাইল না। অনেক রাত পর্যন্ত জেগে রইল সে। গুপিদাও এতক্ষণ জেগে থেকে অনুপমের সঙ্গে নানা রকম আলোচনা করছিল, কিন্তু মাঝরাতের দিকে গুপিদাও ঘুমিয়ে পড়ল। তবে অনুপমের ঘুম আসলো না। বিছানায় শুয়ে শুয়ে কেটে গেল প্রায় 2.5 ঘন্টা দুয়েক। ঘড়িতে তখন প্রায় 3টে বাজে। হঠাৎ জানলার ধারে একটা চেনা গলার শব্দ শুনতে পেল অনুপম। সে বুঝতে পারল তার বড় মামা তাকে ডাকছে। অনু, এই খোকা, জেগে আছিস? জানালার দিকে তাকিয়ে বিছানায় উঠে বসল অনুপম। এবার ডাকটা আবারও শুনতে পেল সে। এই খোকা, এদিকে আয় আয়। এবার বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো অনুপম। তারপর ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে যেতে লাগলো। 2 পা এগোতেই পেছন থেকে অনুপমের হাত চেপে ধরল কেউ। আশঙ্কায় হাত চেপে ধরায় অনুপম একটু ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকালো সে। গুপিদা হাত ধরে দাঁড়িয়ে আছে। অনুপমের চোখে চোখ পড়তে গুপিদা অনুপমকে উদ্দেশ্য করে বলল, খবরদার, বাইরে যাবি না অনু। আরে ভয় নেই, বড় মামা ডাকছে আমাকে। আমি শুনেছি ওটা জ্যাঠার গলার মতোই লাগছে, কিন্তু যেই ডাকুক অন্তত 4 বার না ডাকা পর্যন্ত আমি তোকে যেতে দেব না। অনুপম একটু চেঁচিয়ে তার বড় মামাকে উদ্দেশ্য করে বলল, আরো 2 বার নাম ধরে ডাকো বড় মামা, নইলে গুপিদা আমাকে ছাড়ছে না। অনুপমের কথা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড সবাই নিস্তব্ধ রইল। কেউ কোনো কথা বলল না। গুপিদা অনুপমের হাত আরো শক্ত করে চেপে ধরল এবং দুজনের দিকে একবার তাকালো। ঠিক তখনই বড় মামার কণ্ঠে আবার অনুপমের নাম ভেসে এলো। অনু, অনু, এই অনু, অনু। এবার গুপিদা অনুপমের হাত ছেড়ে দিল, এগিয়ে গেল জানলার কাছে। তারপর বন্ধ জানালাটা খুলে দিল। ওপাশে দাঁড়িয়েছিল বড় মামার প্রেতাত্মা। জানলা খুলে দিতেই বড় মামা অনুপমকে উদ্দেশ্য করে বলল, আমি তোদেরকে কিছু কথা বলতে এসেছি, তবে তোদের বাইরে আসতে হবে না। ওখানে দাঁড়িয়েই আমার কথা শোন। আজ সন্ধেবেলায় তুই আর গুপি
যখন গ্রামের এই বিপদ থেকে গ্রামকে রক্ষা করার আলোচনা করছিলিস, তখন আমি এই জানলার কাছে দাঁড়িয়েই তোদের কথা শুনছিলাম। এই মিঠাপুর গ্রামকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করার উপায় একটা আছে, সেটা তোদের জন্য বিপজ্জনক, তাই আমি তখন তোদেরকে বলিনি। কিন্তু পরে ভেবে দেখলাম তোদের সাহস আছে, চেষ্টা করলে তোরা হয়তো এই গ্রামকে রক্ষা করতে পারবি। তবে সে বিষয়ে আমি তোদের খুব একটা সাহায্য করতে পারবো না। আমি শুধু উপায় বলে দিতে পারি, বাকিটা তোদেরকেই করতে হবে। কি উপায় বড় মামা? আমি আবারও বলছি, উপায়টা কিন্তু একটু বিপজ্জনক। আমি তোর মামা হয়ে তোকে বিপদের মধ্যে ফেলতে চাই না, কিন্তু অন্য কোনো উপায়ও যে নেই। যদিও আমি কয়েকবার চেষ্টা করেছি আগে গ্রামের মানুষকে এই উপায় বলে দেবার, কিন্তু সমস্যা হচ্ছে তারা সবাই আমার কথা শুনতে পেলেও কেউ আমায় দেখতে পায় না। তার উপর এখন আবার কেউ রাতের বেলা বাইরেও বেরোয় না, আর ঘরের বাইরে থেকে রাতে কাউকে ডাকলেও যদিও সে জানলা খুলে, কিন্তু আমাকে দেখতে না পেয়ে ভয়ে আবার দরজা বন্ধ করে দেয়। কিন্তু যেদিন তুই এই গ্রামে এলি, সেদিন আমি এটা দেখে অবাক হয়েছিলাম যে তুই আমাকে দেখতে পাচ্ছিস। পরে বুঝলাম তোর কাছে অতিরিক্ত কোনো শক্তি আছে, আর সেই কারণেই তুই আমাকে দেখতে পাচ্ছিস। এতক্ষণে গোপীদা চুপ করে অবাক হয়ে এদিক ওদিক খোঁজার চেষ্টা করছিল যে তার জ্যাঠার গলার আওয়াজ ঠিক কোথা থেকে আসছে। এবার সে কারণটা বুঝতে পারল যে অনুপম স্পষ্ট দেখতে পেলেও গোপীদা বড় মামা অর্থাৎ গোপীর জ্যাঠার গলার আওয়াজ শুনতে পাচ্ছিল। এবার গোপীদা জ্যাঠাকে জিজ্ঞাসা করল, জ্যাঠামশাই, তুমি কি আগেও এসেছিলে আমাদের কাছে? হ্যাঁ, তা তো এসেছিলাম, কিন্তু যেহেতু তোরা কেউ আমাকে দেখতে পাস না, তাই তোদেরকে কিছু বলিনি। যাই হোক, এবার উপায়টা তোদের বলি, শোন। এইটুকু বলে বড় মামা আবারও থামলেন। অনুপম এবং গোপীদা এসে দাঁড়ালো জানালার আরও একটু কাছে। বড় মামা আবারও বলতে শুরু করলেন, গ্রামের পশ্চিম দিকের ওই বাগানে ভূতলতা নামক এক ধরনের গাছ আছে। দেখতে অনেকটা ঝড়মণি লতার মতোই। ওই ভূতলতা গাছের শিকড় এই ভূতেদের জন্য বিষের মতো। যেখানে ওই গাছ থাকে তার আশেপাশে ভূত প্রেতেরা যেতে পারে না। ভূতেরা ওর গন্ধই সহ্য করতে পারে না, আর কোনোভাবেই যদি ওই শিকড় কোনো প্রেতাত্মার শরীরের সঙ্গে স্পর্শ করানো যায়, তাহলে সেই প্রেতাত্মা নিশ্চিহ্ন হয়ে যায়। তাই কোনোভাবে যদি ওই শিকড় এনে ওই শয়তানটার গায়ে স্পর্শ করাতে পারিস, তাহলে ওই শয়তানটার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু মনে রাখিস, ওই শিকড় তাপে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাই তোদেরকে যা করতে হবে রাতের অন্ধকারেই করতে হবে। তবে আজকে আর যাস নে, ভোর প্রায় হয়ে এসেছে, তাই ওই খুঁজে পেতে পেতে সূর্য উঠে যেতে পারে। তবু বেশি দেরি করিস না, তোরা কাল রাতেই বেরিয়ে পড়িস। হ্যাঁ, আমি আজ আসি। এতটা বলে বড় মামা চলে গেল। মামা চলে যাওয়ার পর গোপীদা অনুপমকে জিজ্ঞাসা করল, কিরে, কি বুঝলি তাহলে? যাব। অনুপম এক কথায় উত্তর দিল। বড় মামা চলে যাওয়ার পর সেদিন আর ঘুম হয়নি ওদের।
সারা দিন ওরা রাত হওয়ার অপেক্ষায় কাটিয়েছে। যদিও ওদের সারা দিন অন্যমনস্ক থাকতে দেখে ছোট মামা কয়েকবার অন্যমনস্ক থাকার কারণ জানতে চেয়েছে, কিন্তু ওরা আসল কারণটা তাদেরকে কোনোভাবেই বুঝতে দিল না। সারাদিনটা এইভাবেই কাটিয়ে দিল তারা। তবে সন্ধে থেকেই শুরু হলো ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। সন্ধে থেকেই যত রাত হয় ঝড় বৃষ্টি ক্রমশ সব বাড়তে থাকে। বাইরে ঘন ঘন মেঘ ডেকে উঠছে, বিদ্যুৎ ঝলকানির আলো এসে পড়ছে ওদের ঘরে। তবে প্রাকৃতিক এই দুর্যোগেও ওদের থামিয়ে রাখতে পারল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনুপম গুপিদাকে ফিসফিস করে বলল, গুপিদা, এই গুপিদা, চলো, আমাদের বেরোতে হবে। গুপিদা তৈরি হয়েছিল। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল ওরা। উঠান থেকে বেরিয়ে বড় কাঁচা রাস্তা ধরে জঙ্গলের দিকে এগিয়ে চলতে লাগলো। আবারও সেই মাঠ ঘাট পেরিয়ে পুকুরের পাশ দিয়ে যেতে হবে ওদের। অনুপম আর গুপিদা প্রায় নিঃশব্দে এগিয়ে চলছিল সেই দিকে। হাঁটতে হাঁটতে গুপিদা অনুপমকে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই অনু, আমরা ওই গাছটা খুঁজে পাবো তো? আমাদের খুঁজে পেতেই হবে গুপিদা। মেঘ করে থাকার কারণে আজকে আকাশে চাঁদ নেই, তাই রাস্তায় ঘুটঘুটে অন্ধকার। রাস্তায় হাঁটার সময় আরও একটা অদ্ভুত জিনিস খেয়াল করল অনুপম। অন্য দিনগুলোতে বৃষ্টি হলেও রাতে ঝিঁঝির ডাক শোনা যায়। একসাথে অনেক ঝিঁঝির ডাক চারিদিকে ম ম করতে থাকে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আজকে একটাও ঝিঁঝির ডাক শুনতে পাওয়া যাচ্ছে না। এসব ভাবতে ভাবতেই সামনের দিকে এগিয়ে চলছিল অনুপম। তার পেছনে গুপিদাও হেঁটে আসছিল। সেটা খেয়ালই ছিল না তার। শেষে 5 মিনিট ধরে কোনো রকম কথা বলেনি ওরা। অনুপম আগে আগে হেঁটে যাচ্ছিল আর গুপিদা ঠিক ওর পেছনে। আমবাগান পেরিয়ে পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় অনুপমের হঠাৎ খেয়াল হলো ব্যাপারটা। তার মনে হলো পেছনে গুপিদার পায়ের শব্দ শুনতে পাচ্ছে না শেষ কিছুক্ষণ ধরে। অনুপমের মনটা ধুকফুক করে ওঠে। তাড়াতাড়ি পেছন ঘুরে তাকালো সে। হাতের টর্চটা পেছনে ঘুরিয়ে আলো ফেলল। তারপর এই আলোটা এদিক ওদিক ঘুরিয়ে গুপিদাকে খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও দেখা যাচ্ছে না গুপিদাকে। চেঁচিয়ে একবার গুপিদার নাম ধরে ডাকলো অনুপম। গুপিদা, গুপিদা, কোথায় তুমি? কোনো উত্তর আসলো না বিপরীত দিক থেকে। অনুপমের চোখ ভিজে এলো, গলার আওয়াজ কেঁপে উঠল। আরও একবার চেঁচিয়ে গুপিদাকে ডাকলো সে। গুপিদা, ও গুপিদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একই রকম ভাবে গুপিদার থেকে কোনো রকম উত্তর পাওয়া গেল না। কি করা উচিত তা বুঝে উঠতে পারল না অনুপম। হঠাৎ করে কানে একটা শব্দ এলো। জলের মধ্যে কিছু একটা পড়ার শব্দ। অনুপমের মনের মধ্যে হঠাৎ গু ডেকে উঠল, আর সাথে সাথেই 2 পা পিছিয়ে এসে পুকুরের সামনে এসে বুঝতে পারল শব্দটা ওখান থেকেই আসছে। টর্চ লাইটের আলো পুকুরে ফেলে অনুপম যা দেখল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। অনুপম দেখল গুপিদার অর্ধ মৃতদেহটাকে ক্রমে জলের তলায় নিয়ে যাচ্ছে সেই শয়তানটা। ক্রমশ ছটপট করে যাচ্ছে গুপিদা, কিন্তু ভয়ঙ্কর ওই প্রেতাত্মার শক্তির সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারছে না সে। অনুপমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ততক্ষণে। দৌড়ে গিয়ে পুকুরের মধ্যে লাফিয়ে পড়তে চাইল সে। ততক্ষণে পেছন থেকে কেউ একজন তার হাত ধরে নিল। পেছন ঘুরে অনুপম দেখল বড় মামা তার হাত ধরে দাঁড়িয়ে আছে। উত্তেজিত কণ্ঠে অনুপমকে বলল, ওরু, তুই যা, ওই গাছের শিকড়টা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আয়। কিন্তু মামা, গুপিদাকেও মেরে ফেলবে যে। কিচ্ছু হবে না গুপির, তুই যা। কিন্তু মামা,
আমি বলছি তোর কিচ্ছু হবে না, ও ঠিক আছে, তুই যা। দৌড়ে মিনিট পাঁচেকের মধ্যেই জঙ্গলে পৌঁছে গেল সে। মনে মনে ভাবছিল গাছটা সে আদেও খুঁজে পাবে কিনা, কিন্তু ভাগ্য বোধ হয় তার সাথেই ছিল। খুব বেশিক্ষণ খুঁজতে হলো না তাকে। মামার দেওয়া বর্ণনা অনুযায়ী একটা লতানো গাছ সামনেই দেখতে পেল সে। এক টানে মাটি থেকে তুলে নিয়ে আবার দৌড়াতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই পুকুর পাড়ে এসে দেখল দুই প্রেতাত্মার মধ্যে লড়াই চলছে। তবে আজকে যেন কোনো অদ্ভুত কারণে কানুর জোর বেড়ে গেছে। বড় মামার প্রেতাত্মা যেন কোনোভাবেই পেরে উঠতে পারছে না তার সাথে। কোনো রকমে অনেক কষ্টে কানুর প্রেতাত্মাকে চাপটে ধরে আছে মামা। তবে দেখে মনে হচ্ছে বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারবে না। এতক্ষণ অনুপম হতভম্ব হয়ে দেখছিল সব। তার সম্বিত ফিরল বড় মামার ডাকে। মামা হাঁপাতে হাঁপাতে তাকে উদ্দেশ্য করে বলল, ওরো, তাড়াতাড়ি শিকড়টা আমাদের দিকে ছুঁড়ে দে। বড় মামার কথা শেষ হওয়া মাত্রই অনুপম শিকড়টা ছুঁড়ে দিল ওদের দিকে। আর শিকড়টা ওদের গায়ে গিয়ে লাগার সাথে সাথেই ওদের দুজনের মুখ থেকে একটা বেদনাদায়ক আর্তনাদ বেরিয়ে এলো। আর সেই সাথে দুজনেই একসাথে ছটফট করতে লাগলো। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে দুজনের শরীর পুড়ে গিয়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। অনুপমের চোখের থেকে জল গড়িয়ে পড়ল। এটা করে যে বড় মামারও সমস্যা হবে সেটা তার খেয়াল ছিল না। তবে মামার নিশ্চয়ই খেয়াল ছিল। তা সত্ত্বেও মামা গ্রামকে বাঁচানোর জন্য নিজেকে বিসর্জন দিল। মৃত্যুর পরেও মামা এই গ্রামকে বাঁচিয়ে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে গুপিদার কথা মনে পড়ে গেল অনুপমের। মামা বলেছিল গুপিদার কিছুই হয়নি, সে ঠিকই আছে। কিন্তু কিন্তু কোথায় সে? আরও একবার চারিদিকে টর্চের আলো ফেলে গুপিদাকে খুঁজল সে, কিন্তু না, কোথাও গুপিদা নেই। মন খারাপ হয়ে গেল অনুপমের। চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো তার। আর খারাপ মন নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো সে। তবে কিছুটা এগোতেই হঠাৎ অনুপমের খুব অসুস্থ লাগলো। মনে হলো যেন সে এখানেই মাথা ঘুরে পড়ে যাবে। ঠিক তখনই গুপিদা এসে অনুপমের কাঁধে হাত রাখল। গুপিদাকে দেখেই সুস্থ হয়ে গেল অনুপম। লাফিয়ে উঠে গুপিদাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তুমি এতক্ষণ কোথায় ছিলে গুপিদা? তুমি জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। আর চিন্তা করে লাভ নেই, চল বাড়ি চল। অনুপম আর কিছুই জিজ্ঞাসা করল না। গুপিদা অনুপমের কাঁধে হাত দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। হেঁটে যাওয়ার পর হঠাৎ অনুপমের মনে হলো গুপিদার হাত যেন বরফের মতো ঠান্ডা। অনুপম একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা গুপিদা, তোমার হাত এতটা ঠান্ডা কেন? এখন আর কোনো প্রশ্ন করিস না, বাড়ি গেলে সব বুঝতে পারবি। গুপিদার কথা মতোই অনুপম আর কোনো প্রশ্ন না করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বাড়ির খুব কাছাকাছি এসে গুপিদা অনুপমকে বলল, তুই যা, আমি আসছি। তুমি আবার কোথায় যা? কথাটা শেষ করতে পারল না অনুপম, কারণ বাড়ির সামনে আসতেই একটা ব্যাপার দেখে বেশ অবাক হয়ে গেল সে। গেটের সামনে এসেই সে দেখতে পেল মামার বাড়ির উঠানে অনেক লোকের ভিড়, আর তাদের হইচইতে সারা বাড়ি ভরে উঠেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো বড় রকম দুঃখজনক ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেল অনুপম। ভিড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে অনুপম দেখল বাড়ির মেঝের ওপর একটা মৃতদেহ শুয়ে আছে। আর সেই মৃতদেহটা অন্য কারোর নয়, গুপিদার। অনুপম দৌড়ে গেল সেখানে, দেখল শরীর জলে ভেজা, এখনো তার মাথা থেকে জল গড়িয়ে পড়ছে। তার গায়ে পড়ে থাকা জামা আর বিভিন্ন জায়গায় পুকুরের শ্যাওলা লেগে আছে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল অনুপমে। যখন দৌড়ে জঙ্গলের দিকে যাচ্ছিল সে, ঠিক সেই মুহূর্তে গুপিদার ছটপটানি থেমে গিয়েছিল। ব্যাপারটা দেখলেও তখন মাথায় আসেনি অনুপমের।
এখন সে বুঝতে পারল যে সে জঙ্গলে ওই শিকড় আনতে যাওয়ার আগে গুপিদা বড় মামা হয়তো সব জানত, কিন্তু বুকে পাথর চেপে অনুপম আর অন্যান্য গ্রামবাসীকে বাঁচানোর জন্য তখন অনুপমকে মিথ্যে কথা বলেছিল সে। এতক্ষণ আপনারা শুনছিলেন নিশির ডাক, রচনা আশু রায়। আজকের গল্প পাঠে ছিল সৌরভ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। এছাড়া অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌমদীপ, আর্য, ইভান, রৌনক, তৃষা, প্রভাকর। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল ঝিনুক, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে ক্রিয়েটোমেনিয়া। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আপনাদের আজকের গল্পটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে ফিকশন হান্টে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।